স্পোর্টস টক উইথ আশিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপের পর বার্সেলোনা টিমটা ব্যালেন্সের থেকেও আরো উপরে উঠে গেছে। যেমন দলটা ওয়ার্ল্ড কাপের আগে খুব ব্যালেন্সড একটা দল ছিল, যেমন ফেরমিন লোপেজ, পেদ্রি, গাভি এবং সেই সাথে রাফিনিয়া, লেভানডোস্কি ছিল, মার্কাস রাশফোর্ড ছিল, গোলবারের নিচে হুয়ান গার্সিয়া, পাউ কুবার্সি। এই যে প্লেয়ারগুলো নিয়ে একেবারে ব্যালেন্সড একটা সমন্বয় ছিল দলটার মধ্যে, যেমন ডিফেন্স তেমন মিড, এবং তার থেকেও আরো ভয়ঙ্কর ছিল আক্রমণ ভাগ। তবে এইবার আফটার দ্য ওয়ার্ল্ড কাপ আমরা যেটা দেখতে পেয়েছি যে লেভানডোস্কি MLS এ চলে গিয়েছে, শুধু রাফিনিয়া রয়েছেন রাইট উইং এ, লেফট উইং এ খুব সম্ভবত এবার ইয়ামাল খেলতে পারেন, অথবা রাইট উইং এ ইয়ামাল খেলবেন, লেফট উইং এ হচ্ছে রাফিনিয়া চলে আসবেন, সাফল করবেন। কারণ মার্কাস রাশফোর্ডও লোনে এসেছিল বার্সেলোনায়, লোনে তার চুক্তি শেষ, তিনি আবার চলে গিয়েছেন। এই ওয়ার্ল্ড কাপের পর এই যে দুইটা প্লেয়ারকে আমরা হারালাম, এই দুইটা লস আমাদের জন্য অনেক কিছু বয়ে আনতে পারতো, অনেক দুঃখ বেদনা বয়ে আনতে পারতো আমাদের জন্য। কারণ আমাদের একটা পারফেক্ট ফিনিশিং এর দরকার ছিল, এবং যে ফিনিশিং এর অভাবটা রবার্ট লেভানডস্কিকে দ্বারা আমরা পূরণ করেছি। ইভেন আমাদের যে একটা উইং এর সমস্যা ছিল, সেই উইংটা আমরা মার্কাস রাশফোর্ডকে দিয়ে আমরা পূরণ করেছি। বাট আমাদের রাইট উইং এ যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা কিন্তু আমরা কোনোভাবে টের পাইনি। কারণ রাফিনিয়া ছিল রাইট উইং এ, এবং রাইট মিডফিল্ডে ছিল লামিনে ইয়ামাল। সো লামিনে ইয়ামাল আবার সাফল করতো রাইট উইং এ, এবং রাফিনিয়া রাইট উইং থেকে আবার রাইট মিডে চলে আসতো। সো এইভাবে আমাদের কোনো সমস্যা ছিল না। বাট ওই দুইটা প্লেয়ার চলে যাওয়ার পর আমরা ভাবতে শুরু করেছিলাম যে আমাদের হয়তো এই সিজনে কোনো ট্রফি জেতা হবে না, বা আমরা একটা ট্রফিলেস সিজন কাটাবো। হ্যাঁ, আমরা ট্রফিলেস সিজন কাটিয়েছি বহুবার, সেটা আপনারা দেখেছেন, আমরা দেখেছি, আর সবাই দেখেছে। পুরো কিউল ফ্যানরা জানে যে আসলে বার্সেলোনা কয়টা সিজন যে আসলে তারা ট্রফিলেস কাটিয়েছে। বিগত 11 বছর ধরে আমরা ইউসিএল জিততে পারি না, সেটা আমাদের দুর্ভাগ্য। আমরা ইউসিএল এর গ্রুপ স্টেজ, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনালে গিয়ে আমরা খেয়ে হারিয়ে বসি বায়ার্ন মিউনিখের কাছে। সেই 8-2 গোলের দুঃস্মৃতি, সেটা এখন আমাদেরকে বয়ে বেড়াতে হয়। ইভেন লাস্ট সিজনে যে আমরা ইন্টার মিলানের কাছে ইউসিএল হারলাম, অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে আমরা ইউসিএল হারলাম, সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এইবার দলটা একটু ব্যালেন্সড হচ্ছে। কেন ব্যালেন্স হচ্ছে আমি বলি। রদ্রি চলে এসেছে, স্পেন দলের অধিনায়ক, প্লাস হচ্ছে গোল্ডেন বল জয়ী মিডফিল্ডার, এবং রদ্রি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার। রদ্রি বার্সেলোনায় চলে আসায় বার্সার যেই মিডের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অনেক স্ট্রং হয়ে গেছে, এবং সেখানে আছে রাইট ব্যাক হিসেবে জয়েন করছেন ওয়াও কানসেলো আসে, মানে বার্সেলোনার রাইট ব্যাকে কোনো সমস্যা নাই। তিনি হচ্ছে একেবারে লিডার, ওয়ান কাইন্ড অফ লিডারের মতো। তিনি হচ্ছে পুরো ডিফেন্সে সামলাবেন, রদ্রি হচ্ছে তিনি মিডফিল্ডে সামলাবেন। তবে আমরা একটা আক্ষেপ করতে পারি যে আমাদের ফিনিশিং দেওয়ার মতো স্ট্রাইকার আপাতত দলে নেই। মার্কাস রাশফোর্ড নেই, লেভানডস্কি নেই, আমার দুই উইং এ ইয়ামাল এবং রাফিনিয়া আছেন, ঠিক আছে, বাট আমার ফিনিশিং দেওয়ার মতো আমি কাউকে পাচ্ছি না। আদেমিকে দিয়ে আমরা কতটুকু সফল হতে পারবো? আদেমিকে দিয়ে আমার মনে হয় না যে আমাদের সফল হওয়াটা ভালো হবে। দানি ওলমো ইজ নট a full 90 minutes match. Dani Olmo is perfect for a super sub. দানি অলমো হচ্ছেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার, বাট তাকে অনেক সময় ফলস নাম্বার 9 বা ফলস স্ট্রাইকার হিসেবে খেলানো হয়। বাট এই ফলস স্ট্রাইকার হিসেবে খেলিয়ে আসলে বার্সা কোচ কতটুকু সফল হবে সেটা আমরা জানি না। বাট বার্সা কোচ যেহেতু এই একটা সিদ্ধান্ত নিয়েছেন, বা তিনি দুইটা, একটা ডিফেন্ডার একটা ডিফেন্সিভ মিডফিল্ডার, দুইজনকে তিনি দলে ভিড়িয়েছেন, তিনি যেহেতু কোনো স্ট্রাইকার বা কোনো উইঙ্গারকে নেননি, সো আমার মনে হয় তিনি দানি ওলমোকে দিয়ে সেই ট্রুপের ট্রাম্প কার্ডটা তিনি খেলাবেন। যে আমার হচ্ছে দানি ওলমো হচ্ছে আমার ফলস নাম্বার 9 বা ফলস স্ট্রাইকার, এখান দিয়ে হচ্ছে সবাই দানি ওলমোকে পিক করলে বা দানি ওলমোকে দ্বারা মার্ক করলে আমার লামিন ইয়ামাল, আমার ফেরান তোরেস তো পিএসজি চলে গেছে, আমার লামিন ইয়ামাল, আমার রাফিনিয়া রয়েছেন, তাদের দুইজনের যে কোনো একজন তারা স্কোর করবে। বা এখান দিয়ে হচ্ছে রদ্রিও রয়েছেন, আবার পেদ্রি রয়েছেন, গাভি রয়েছেন, মানে একেবারে ব্যালেন্স একটা টিম আমার কাছে মনে হচ্ছে এখন। বাট আমাদের আক্ষেপের জায়গা দুইটা, একটা হচ্ছে আমাদের ভালো একজন লেফট উইঙ্গার নাই, আর আমাদের একজন স্ট্রাইকার নাই। লেভানডস্কি ছিল, আমরা একেবারে পারফেক্ট, মানে নিশ্চিন্তে ছিলাম যে না, আমরা হয়তো গোল একটা মিস হইতে পারে, বাট লেভানডস্কি দ্বারা গোল মিস হওয়াটা মানে কখনো আমাদের কাম্য ছিল না। আর লেভানডস্কি বার্সেলোনায় এসেছেন একজন ফুটবলার হয়ে, বার্সেলোনা ছেড়েছেন একজন লেজেন্ড হয়ে। সো আমাদের এই লেজেন্ডের ঘাটতিটা পূরণ করার জন্য আমাদের যা যা করা উচিত এখন তাই করতে হবে। অ্যান্ড হ্যান্সি ফ্লিক আসলে তাকে নিয়ে বলার কিছু নেই। বার্সাকে যখন বায়ার্ন মিউনিখ 8-2 গোলে হারায়, তখন
ডাগ আউটে হ্যান্সি ফ্লিক ছিলেন। ইভেন 2014 সালে যখন জার্মানি ওয়ার্ল্ড কাপ ফাইনাল যেটা আর্জেন্টিনা এগেনস্টে, ঠিক তখন কিন্তু জার্মানির সাইড লাইনে কিন্তু আসলে এই হ্যান্সি ফ্লিক ছিলেন। সো হ্যান্সি ফ্লিকের মাস্টার মাইন্ডের যেই ব্যাপারটা বা হ্যান্সি ফ্লিকের যেই ফুটবল ব্রেন, ফুটবল আইকিউ, সেটার সাথে আসলে কারো ফুটবল আইকিউ ম্যাচ করবে না। সো অ্যাটলিস্ট এখন দেখতে হবে যে এন্ড অফ দ্য সিজন আমরা কোথায় আছি, আমরা কি কি অর্জন করেছি, ইউসিএল আমরা কোন পজিশনে রয়েছি, লা লিগায় কোন পজিশনে রয়েছি, কোপা দেল রেতে কোন পজিশনে রয়েছি, সুপার কোপা দে ইস্পানাতে আমরা আসলে কোন পজিশনে রয়েছি। যদি দেখি যে না এই সিজন শেষে আমরা ভালো একটা পজিশনে রয়েছি, তাহলে বলবো যে হ্যাঁ এই ফর্ম বা এই ট্যাকটিক্স ঠিক আছে। আর যদি দেখি যে না এই সিজন আমাদের হচ্ছে একেবারে রোস্ট একটা সিজন গেছে, তাহলে আমি প্রেফার করবো যে আমাদের অ্যাটলিস্ট স্ট্রাইকিং বা অ্যাটাকিং লাইনটাকে আর একটু সমৃদ্ধশালী করার জন্য অ্যাটলিস্ট একটা স্ট্রাইকার এবং একটা ভালো উইঙ্গার দরকার। থ্যাংক ইউ সো মাচ।